আমি কিষাণুকে পোডিয়ামে যেতে বলবো। সায়ন্তন একটা শব্দবন্ধ ব্যবহার করলেন, সেটা হচ্ছে টাইম লাগবে। খুব ইন্টারেস্টিং। আমি বলছি দেখুন, সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন ৩৩ বছর চলে গেল কেউ কথা রাখেনি। সারদার উদাহরণ দিলাম, সারদায় ১৩ বছর চলে গেছে, আরও বাড়তি ২ দশক মানে ২০ বছর অপেক্ষা করতে হবে। কি টাইম লাগবে তো। আমার পরের বক্তা কৃষাণুর কাছে এবার আসবো, একেবারে উল্টো দিক থেকে আসবো। যে কয়লা পাচার কাণ্ড শুরু হয়েছে একদম শুরুর দিন থেকে, যখন এই কেলেঙ্কারি সামনে এসেছে তখন থেকে তৃণমূল বলে এসছে যে এটা রাজনৈতিক প্রতিহিংসা। ইডি পরশু জানিয়েছে একেবারে প্রেস রিলিজ দিয়ে যে সেই মামলায় ৪৮২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, অর্থাৎ তদন্ত চলছে এবং টাকা সম্পত্তি উদ্ধার হচ্ছে এবং তার পরিমাণটাও বুঝতেই পাচ্ছেন বিপুল। কৃষাণুর কাছে আমার প্রশ্ন থাকবে, কোনো প্রার্থীর বাড়ি বা কোনো দলের পার্টি অফিস তো কোনো সংরক্ষিত এলাকায় নয়, যে সুনির্দিষ্ট তথ্য পেলেও সেখানে তদন্তকারী সংস্থা কোনো মূল্যে ঢুকতে পারবে না। এমনকি তৃণমূলের অভিযোগ শুনে মনে হচ্ছে যে ভোটকুশলী সংস্থা আইপ্যাক তৃণমূল সহ ভারতবর্ষে তারাই দাবি করে যে অন্তত 10টা পার্টির হয়ে তারা কাজ করেছে, তাদের অফিসেও ইডি ঢুকতে পারবে না। কৃষাণু জানে না তা তো নয়। আমি বলছি দেখুন, একদিকে তৃণমূল বলবে যে কয়লাকাণ্ডের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, আবার কয়লাকাণ্ডের তদন্ত হলে সেটা রাজনৈতিক প্রতিহিংসা বলবে, বাধা দেবে, রেডে বাধা সৃষ্টি করবে। এই দুটো তো একসঙ্গে হতে পারে না। কৃষাণু কি বলে? না দেখো, তুমি যেহেতু শেষ করলে কয়লা কাণ্ড নিয়ে, আমি বলে রাখি যে আমাদের দেশে যদি বিগত বেশ কটা দশক দেখি তাহলে মাইনিং স্ক্যাম, বিভিন্ন মাইনিং স্ক্যাম তো আমাদের দেশে বিভিন্ন রাজ্যতে হয়েছে। তার তুলনায় যদি আমরা বাংলার কয়লা কাণ্ড দেখি, তার যা রাশি বা অন্যান্য রাজ্যতে কোল স্ক্যাম বা মাইনিং স্ক্যামের যে রাশি, সেটা লক্ষ লক্ষ কোটি টাকা, মানে দুটোতে ব্যবধান অনেক তফাৎ। তুমি কি অপরাধের স্কেল টাকার অঙ্কে মাপো নাকি? করছি না, আমি তা কিছুই করছি না। আমি বলি যে ধরো অভিযুক্ত তো অনেকেও আছে, যে আজকে অনেকই বিজেপির বড় বড় নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, তারাও তো অভিযুক্তের লিস্টে আছে। তুমি বলো যে বিজেপিতে যাওয়ার পর তাদের বাড়িতেই তদন্তর দরুন কটা রেড, কটা জিজ্ঞাসাবাদ, কটা কি হয়েছে তুমি আমাকে বলো। যে আজকে যেই যেই তদন্তগুলো বলছো, ধরো তাপস রায়ের বাড়িতে রেড হয়েছিল যখন তিনি তৃণমূলের নেতা ছিলেন, বিজেপির নেতারাই তাকে চোর বলেছে, আমরা তো তাকে চোর বলিনি। এখন তিনি চলে গেছেন বিজেপিতে, সেই তদন্তটা আরো ঘনীভূত হওয়ার পর তার বাড়িতে কবার ইডি গেছে, তাকে কতবার জিজ্ঞাসাবাদ জন্য বা যাচাইয়ের জন্য ইডি ডেকেছে, তুমি আমাকে আরো তথ্য দাও। ঠিক ঠিক, আমি তুমি চমৎকার একটা উদাহরণ দিলে, তুমি সময় নিয়ে দেবো না কিষাণু। আমি বলছি, তুমি যেহেতু তাপস রায়ের কথা বললে, তাপস রায়ের বাড়ির রেড হচ্ছে, সেই আমি সেদিনও আমার শো ছিল, অন ক্যামেরাই বলেছিলাম যে এই রকম একটা বিরল রেড, যেখানে তখন তাপস রায়ের যারা বিরোধী বিজেপি নেতারা, তখন তারা বলেছিলেন, তৃণমূল নেতারা তো বলেইছিলেন যে তাপস রায়ের বাড়িতে কিছু একটা ভুল হচ্ছে, তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। আমি বলছি তাপস রায়েরটা কিন্তু সাধারণ যে ফর্মুলায় হয়, যে যার বাড়িতে রেড হলো তার বিরোধী দল সবসময় বলে উনি দুর্নীতির সঙ্গে যুক্ত, তাই রেড হয়েছে। তাপস রায় বিরল ব্যতিক্রম, এটাও মানতে হবে। বিজেপির নেতারা তাপস রায়কে চোর বলেছিল, আমি সেই ফুটেজ তোমাকে দেখিয়ে দিতে পারি, যে তাপস রায় বড়নগর মিউনিসিপাল বডির সাথে তার নিয়োগের সাথে লিংক আছে, বিজেপির নেতারাই অভিযোগ করেছিল। এখন তারা ডিগবাজি খেতেই পারে, কিন্তু আমি বলছি এই অভিযোগ শুধু বিজেপির ক্ষেত্রে তো শুধু তাপস রায় না, শুভেন্দু অধিকারী সম্পর্কে বিজেপির মূল্যায়ন ছিল, হেমন্ত বিশ্ব শর্মা সম্পর্কে অমিত শাহর মূল্যায়ন ছিল, বলেছিল চোর। অজিত পাওয়ারের বিখ্যাত নরেন্দ্র মোদী বলেছিল ৭০,০০০ কোটি টাকার দুর্নীতিগ্রস্ত। তো এদেরকে তো চোর আমরা বলিনি। তারপরে তদন্ত হচ্ছে, তদন্তটা কেন এখন কেন তাদেরকে ডাকা হয় না, তাদের বাড়িতে কেন রেড হয় না? তাহলে তদন্তগুলো যদি তদন্তের স্বার্থে হয়, হ্যাঁ, এবার আমি তোমাকে আরো কয়েকটা উদাহরণ দিই। এই পয়েন্টটা তুমি চমৎকার বললে, আমি এখানে কোনো তোমায় কন্ট্রাডিক্ট করছি না, কিন্তু আমায় বলো, রাজীব বন্দ্যোপাধ্যায় তো ঠিক সেই রকম, যে রাজীব বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী একেবারে তার দফতরের দুর্নীতির কথা মঞ্চের ওপর থেকে বললেন, অপরাধের কথা বললেন, তিনি যখন তৃণমূলে ফেরত গেলেন, এবার তো বোধহয় প্রার্থীও হয়েছে। মুখ্যমন্ত্রীর কথা ছিল, তিনি শুনেছেন, তারপরে সেটা তদন্ত করার মতো তথ্য ছিল কিনা আমি জানি না। মুখ্যমন্ত্রী পরে কিন্তু বলেননি যে তিনি ভুল শুনেছেন, তার কাছে শোনা খবর আছে, তো সেটা পরবর্তীতে তদন্তের একজনকে তিনি দুর্নীতিগ্রস্ত বলে দিলেন। আমার বলে দিই, আচ্ছা
এই ইলেকশন চলার সময় আমাদের কি সারদার অভিযোগ, নারদার অভিযোগে বিজেপি ইলেকশনের সময় সরব হয়েছিল, কেন্দ্রীয় সংস্থাগুলো ইলেকশনের সময় সরব হয়েছিল। আচ্ছা, ইলেকশনের সময় যখন হুমায়ুনের স্টিং ভিডিও আসে, তাতে যখন 1000 কোটি টাকা দেওয়ার কথা বলা হয়, তাতে নাকি 200-300 কোটি টাকা অ্যাডভান্সও দিয়ে দেওয়া হয়েছে, সেটা হুমায়ুন কবির নিজে স্বীকার করেছেন, এবং ভিডিওটা এআই নয়, ফেক নয়, সেটাও হুমায়ুন কবির স্বীকার করেছে। হ্যাঁ, যাতে বলেছেন, নরেন্দ্র মোদী 53 বা মিনিটের বাকিরা বলুক ভিডিও। সেটা ফেক নয়, সেটা বিজেপির প্রোপাগান্ডা ছিল, কিন্তু হুমায়ুন কবির নিজেই স্বীকার করেছে সত্যি কথা। তাহলে তাতে কেন শতপ্রণোদিত তদন্ত হচ্ছে না? প্রধানমন্ত্রী দপ্তর, এটা তো আমাদের লজ্জার, প্রধানমন্ত্রী দপ্তরকে অভিযুক্ত করা হচ্ছে। তাহলে প্রধানমন্ত্রী দপ্তর নিজের নামটা সেখান থেকে বার করাবার জন্য, তার জন্য কেন তদন্ত, শতপ্রণোদিত এই তদন্তগুলো হচ্ছে কিনা? ধরো এই যে আসামেও ইলেকশন হলো, আসামের ইলেকশনে হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে 52,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ হলো, তার বউয়ের 3টে বিদেশি পাসপোর্ট। তারপরে কেন এই এজেন্সিগুলো শতপ্রণোদিত, তারা কেন এই তদন্ততে গেল না? এবার তোমাকে দুটো আরো উদাহরণ দিচ্ছি। কেজরিওয়ালের উদাহরণ আমরা জানি। আবার টেলিফোনে ধরতে চাই, যেহেতু তুমি অধীর বাবুর বিবৃতি শোনালে, অধীর বাবুর এই যে সিলেক্টিভ অ্যামনেশিয়া, উনি কংগ্রেসের নেতা তো এখনো আছেন, উনি যবে বিজেপি অফিসিয়ালি যাবেন নয় বিজেপির নেতা হবে, কিন্তু মনে তো তাই হচ্ছে। তাহলে উনি যদি কংগ্রেসের নেতা হন, এই ইলেকশনের সময় এই যে কেন্দ্রীয় সংস্থাগুলির যাতায়াতে উনার পাশের রাজ্য ছত্তিশগড়ের কথা মনে পড়লো না? ভূপেশ বঘেল তো কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে লটারি স্ক্যাম, মহাদেব অ্যাপ, আমি নামটা ঠিক মনে করি, মহাদেব অ্যাপ সংক্রান্ত এই কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় বাহিনীগুলো তৎপর হয়ে তারা সেদিন এই ভূপেশ বঘেল তার সেক্রেটারিকে ডেকে পাঠাচ্ছে, এই করছে, পুরো স্টেটের ইলেকশন ন্যারেটিভটাই পাল্টে দিল। অধীর বাবুর সেটা মনে নেই, আমাদের মনে আছে। ব্যাপারটা হচ্ছে যে বিজেপি করুন, বিজেপির দালালি করুন, দুটোর বিরুদ্ধেই আমরা লড়ছি। কিন্তু এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।